বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আজকে একটা আন্তর্জাতিক খবর বলতে পারেন, জিওপলিটিক্স সংক্রান্ত খবর। সেটা হচ্ছে পড়শি দেশের খবর, বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষত ভারত বাংলাদেশের যে সম্পর্ক ইদানিংকালে, সেটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গত আগস্ট মাসের প্রথমের দিকে বাংলাদেশে একটা বিদ্রোহ হয় এবং সেই বিদ্রোহের ফলে ওখানকার যে তৎকালীন শাসক শেখ হাসিনা, তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নিয়ে এখানে আছেন। এবং এর মধ্যে এইটা হওয়ার পরে প্রথমে সেটা ছাত্র আন্দোলনের নামে সেইখানে এই যে একটা বিরোধ শুরু হয় এবং সেই বিরোধ ছাত্র আন্দোলনের পরে সেখানে আরও বিভিন্ন বিরোধী গোষ্ঠী, অর্থাৎ ওখানে তো আওয়ামী লীগ ছিল শেখ হাসিনার রাজনৈতিক দল, তো বিরোধী গোষ্ঠী, বিশেষ করে বিএনপি এবং তার সঙ্গে অন্যান্য যে ওখানে মৌলবাদী গোষ্ঠী জামাত ইসলামী এবং অন্যান্য আরও যারা বিভিন্ন প্রায় 9টা সংগঠন আছে, যারা এই ইয়েটাকে হচ্ছে কি যে বিদ্রোহটাকে তারা সাপোর্ট করেছে এবং তারা বিদ্রোহে মদত করেছে। এবং এরা বেশিরভাগই বলা হচ্ছে যে এরা জঙ্গি সংগঠনের মধ্যেই পড়ছে। এবং এরা এই ক্ষমতাটা থেকে হস্তান্তর করে, ক্ষমতাটা থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর ওখানে যে বাংলাদেশের একজন অধ্যাপক প্রফেসর ইউনুস, সে বিদেশে থাকতো, তাকে নিয়ে এসে ওখানকার তদারকি একটা সরকার তৈরি করে এবং তদারকি সরকারে তাকে প্রধান করেছে এবং আরও বিভিন্ন দপ্তরে বিভিন্ন তদারকি মন্ত্রী নিয়োগ করেছে। এইটা করার পরে দেখা গেল যে ওখানে সবচেয়ে যে সমস্যাটা তৈরি হলো সেটা হচ্ছে ওখানে হিন্দুদের উপর ভয়ানকভাবে নির্যাতন শুরু হলো। শুধু হিন্দু নয়, হিন্দুদের সাথে বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরেও নির্যাতন শুরু হলো। তাদের ঘরবাড়ি ভাঙচুর করা, ধর্মীয় স্থান ভাঙচুর করা এবং তাদের চাকরিতে যেতে না দেওয়া এবং তাদের আরও বহু রকমের অত্যাচার পরিবারের সদস্যদের উপর কিন্তু তারা শুরু করে এবং সেটা একটা চরম পর্যায়ে পৌঁছে। কিন্তু দেখা গেল সেখানে পুলিশ প্রশাসন কেউই, যারা ল অ্যান্ড অর্ডার দেখার কথা, কেউই সে ব্যাপারে কোনো গ্রাহ্য করছে না। তারা এটা পরোক্ষে এটা মদতই দিল। তো এটা নিয়ে ভারতের মধ্যেও খুব একটা বিরোধ এবং চেঁচামেচি শুরু হয়েছে। তার ফলে ইদানিংকালে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক, সেটা খুব একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে বলা যায়। তো এইরকম একটা আবহের মধ্যে পুরো আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, 4 মাস কেটে গেছে, কিন্তু এই যে অত্যাচারের মাত্রাটা সেটা কমছেই না, সেটা বাড়ছে এবং ক্রমশ লেগেই আছে। তো এই ব্যাপারে ভারত বিভিন্ন সময়ে পররাষ্ট্র দপ্তর থেকে প্রতিবাদ জানিয়েছে যে এটা হওয়া উচিত নয়, আপনাদের সংখ্যালঘুদিকে ওখানে তাদেরকে নিরাপত্তা দেওয়া উচিত, তাদের সম্পত্তি, দোকানপাট, এসবের নিরাপত্তা দেওয়া উচিত। কিন্তু সে ব্যাপারে ওখানকার ইউনিট সরকার কোনো ব্যবস্থায় কিন্তু এ পর্যন্ত গ্রহণ করেনি। এরকম আবহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মানে এই গত 2 দিন আগে ভারতের যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি ওখানে গিয়েছিলেন এবং সেখানে যে দুদেশের যে বিদেশ সচিবের পর্যায়ের একটা মিটিং হয়েছে এবং ভারত থেকে মোটামুটি একদল গেছিলেন 8-10 জন এবং ওখানেও 8-10 জন ছিলেন। ওদের বিদেশ সচিব হচ্ছে জসিমউদ্দিন। তার সঙ্গে আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং ওখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন সব যে আলোচনার মধ্যে আসা দরকার, সেগুলো আলোচনাটা হয়েছে। এবং পরবর্তীকালে ওখানকার যে পররাষ্ট্র উপদেষ্টা তাহিদ হোসেন, তার সঙ্গেও তিনি দেখা করেছেন এবং কথা বলেছেন। তারপরে এছাড়া দেখা গেল ছবিতে যিনি প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও দেখা করে কথা বলেছেন। এবং তারপরে প্রেস কনফারেন্স হয়েছে, জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছে, মানে যৌথ প্রেস বিবৃতি হয়েছে এবং ব্যক্তিগতভাবে প্রেস বিবৃতি হয়েছে। এবং সেখানে যেটা বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু ইস্যু তোলা হয়েছে, ভারতের পক্ষ থেকেও বেশ কিছু ইস্যু তোলা হয়েছে। ভারতের পক্ষে যে প্রথমত ইস্যুগুলো দেওয়া তোলা হয়েছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। দ্বিতীয় হয়েছে যে এটা প্রথম করে দেখা হয়েছে এবং যে বাইলেটারাল যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেগুলো আছে, সেই সম্পর্কগুলো কীভাবে উন্নতি করা যায় সেটার উপরে ভারত জোর দিয়েছে, যে বন্ধু দেশের মতো থেকে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে কী করে উন্নত করা যায়। কিন্তু বাংলাদেশ দেখলাম তারাও আবার বেশি করে বলতে চাই যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে এটা ভারতের মিডিয়া প্রচার, এটা কিন্তু সেইভাবে কিছু হয়নি। যেখানে যে হয়েছে সেখান থেকে সরকার এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে।
কিন্তু এটা আমরা যে সমস্ত ভিডিও আমাদের কাছে এসেছে ক্রমশ সে সমস্ত বাংলাদেশ থেকে এসেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে এবং নেটে ইন্টারনেটে সেটা খুবই অ্যাভেলেবল এবং সেখানে দেখা গেছে বিভিন্ন সময়ে যে কীভাবে মন্দির ভাঙচুর হয়েছে, কীভাবে রবীন্দ্র স্মৃতি বিজড়িত যে বিল্ডিং, যে সভাঘর, সেই সভাঘরের নাম বদলে দেওয়া হয়েছে, কীভাবে হিন্দুদের উপর মারধর করা হচ্ছে, এই সমস্ত যাবতীয় ভিডিও কিন্তু ওখানকার এসেছে। তো সেগুলো খুবই বেদনাদায়ক যে মানুষের উপর এইভাবে অত্যাচার হচ্ছে, সেটা সবাই সহ্য করতে পারবে না। দেখে এরকম একটা অবস্থার মধ্যে বিভিন্ন ভিডিও এসেছে, আর কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমরা জানি না, কিন্তু এসব তো এসেছে ব্যাপারে, সেটা উনি খুব জোর দিয়ে বলেছেন। ওদের পক্ষ থেকে যে বলা হয়েছে যে এটা ভারতের আভ্যন্তরীণ, এইটা ভারত যেন আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা এটা সবটা মেনে নিচ্ছি। উল্টে গঙ্গার জলচুক্তি বন্টন আগামী বছরে কীভাবে হবে সেটা নিয়ে ওরা ইস্যু তুলেছে। বিদ্যুৎ সরবরাহ যেন বরাবর করা হয় সেটা নিয়ে ইস্যু তুলেছে। এবং এবং আরও বিভিন্ন ভিসা যে ইয়ে করা হয়েছে, ভিসার ভারত সরকার বাংলাদেশিদের ভারতে আসার জন্য ভিসা অনেক কাট করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। ছাত্ররা পড়তে আসবে সেটা কমিয়ে দিয়েছে। বিদেশে যাওয়ার জন্য ভিসা অনেক অ্যাম্বাসি, বিদেশের অনেক অ্যাম্বাসি ভারতে আছে, সেখানে সে তার অ্যাম্বাসি থেকে ভিসা নেবে, সেটা একটা আপত্তি করেছে, কাট করেছে। এবং যে সমস্ত চিকিৎসা করার যে সমস্ত রোগীরা আসতো সেখানেও একটা কিন্তু কাট করেছে, না তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এরকম অবস্থায় আমরা বেশি বাংলাদেশি লোককে এখানে আসতে দেবো না। এবং এছাড়াও ভারত থেকে যে সমস্ত জিনিস যখন রপ্তানি হয়, আলু, পেঁয়াজ, অন্যান্য সামগ্রী, লবণ, অন্যান্য সামগ্রী যা ভারত থেকে রপ্তানি হয়, সেই রপ্তানি পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। এবং এই অবস্থার মধ্যে ভারতে কিন্তু যে সাহায্য কমিয়ে দেওয়ার ফলে বাংলাদেশে বিভিন্ন জিনিসের আকালও হয়েছে, এইটা একটা ব্যাপার হয়েছে। এবং বিশেষ করে আমাদের যে ফরেন সেক্রেটারি, তিনি ওখানে মাইনরিটিদের সেফটি এবং যে কালচারাল এবং রিলিজিয়াস এবং ডিপ্লোম্যাটিক যে প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলোর উপর যে ধ্বংস করা হচ্ছে সেই সবগুলো কিন্তু হচ্ছে যে উনি তুলেছেন। এবং আমরা দু একটা ছবি টবি দেখেছি কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, সেখানে 3টে দেশের পতাকা মাটির মধ্যে এঁকে দিয়ে তার উপর দিয়ে ছাত্ররা হেঁটে হেঁটে যাচ্ছে, সে সমস্ত ছবি এবং ভিডিও এসে গেছে। ভারতের পতাকা, আমেরিকার পতাকা এবং হচ্ছে ইসরায়েলের পতাকা, সম্ভবত ইসরায়েলের পতাকা এবং আমেরিকার পতাকা সম্ভবত তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এবং ভারতের পতাকা নিয়ে তাকে অসম্মান করা, এটাও দু একটা জায়গায় দেখা গেছে। তো এটা ভারত কোনোভাবেই ভালোভাবে এটাকে নেয়নি। তবে ভারত খুব বেশি অ্যাগ্রেসিভ অ্যাকশনও নেয়নি। তার কারণ হচ্ছে চীন খুব সেন দৃষ্টি নিয়ে বসে আছে। চীন তো আমাদের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে ভারতের একটা টানাপোড়েন আছে বিভিন্ন বিষয়ে। তারা গালওয়ান বা উত্তর ভারতের যে সমস্যাগুলো ছিল সেগুলো লাইন অফ কন্ট্রোল মেনে নিয়ে সৈন্য পিছিয়ে নিলেও তারা কিন্তু নেপালের সঙ্গে একটা চুক্তি করছে বিভিন্ন বিষয়, অর্থাৎ ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য। বাংলাদেশের দিকে তাকিয়ে বসে আছে, যদি ভারতের সঙ্গে বাংলাদেশের কোনোভাবে একটা বড় টেনশন হয়, যুদ্ধ তৈরি হয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বা সেরকম কিছু পরিস্থিতি হয়, তাহলে চীন সেখানে এসে নাক গলাবে। এইটা একটা ব্যাপার হয়েছে। ওরা আবার বাংলাদেশের একজন মহিলা দেখলাম, তিনি ওই বোধহয় পরিবেশ দপ্তরের সচিব টচিব হবেন। তিনি তো বলছেন আমরা সার্কের মেম্বার, বিমস্টেকের মেম্বার, তাহলে আমাদেরকে সমান সম্মান দেওয়া গেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের ভিসা বাড়ানো, ভারত ভিসা কমিয়েছে, সেটা যেন না, মানে সেটা যেন না কমানো হয়, তাতে আমাদের অনেক এখানকার থেকে লোকজন যাওয়াতে অসুবিধে হচ্ছে। তো এর বাইরে আবার ওখানে কিছু মৌলবাদী সংগঠন, তারা আবার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখছে। গত 1-2 দিন আগে দেখলাম ওখানকার যে এক্স মিলিটারি ম্যান, রিটায়ার্ড ম্যান, তারা একটা মিছিল করে বলছে আমরা 4 দিনে কলকাতা দখল করে ফেলবো। এবার এই সমস্ত কী কথাবার্তা বলছেন, এর তো কোনো মানে হয় না। এরকম করলে আপনারা ভারতের সঙ্গে সুসম্পর্ক করবেন কী করে? এটা তো আবার কখনো কেউ বলছেন যে আমরা উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গকে আমাদের বাংলাদেশে দেবো, আমরা সেটা দখল করবো। তো এই যে সমস্ত কথাবার্তা, এ তো উস্কানিমূলক কথাবার্তা। তো উস্কানিমূলক কথাবার্তা বললে তো তেমন কিছু হবে না। আবার শোনা যাচ্ছে যে ওখানে নাকি ওই জামাত বা বিএনপি সমর্থিত জামাত, তারা নাকি আবার আগরতলার দিকে লং মার্চ করবে, আগরতলা লং মার্চ করবে। ওখানে একটা জায়গা আছে, সেখানে নাকি লং মার্চ করবে। আজকে একটা খবর এটা দেখলাম, এটা কতটা সত্যি মিথ্যে জানি না। তো এসব লং মার্চ করবে, এসব এমন সব ঘটনা ঘটাচ্ছে যাতে ভারতের সঙ্গে ওরা সুসম্পর্ক চাই না, এরকম একটা অবস্থা। যেখানে অন্যান্য দেশ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আসবেন কদিন পরেই, কারণ তিনি বুঝেছেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের এগোতে হবে। চায়নার সঙ্গে বন্ধুত্ব করতে যে কী লাভ ক্ষতি, সেটা এর মধ্যে শ্রীলঙ্কা বুঝে গেছে। তো বাংলাদেশও আশা করি খুব শীঘ্রের মধ্যে বুঝে যাবে যে ভারতের সঙ্গে যে শত্রু ভাবাপন্ন করার, মনোভাবাপন্ন করা এবং এই যে হিন্দুদের উপর, মাইনরিটিদের উপর যে অত্যাচার করা, তার ফলটা কী হবে, সেটা নিশ্চয়ই ভারত ধীরে ধীরে বুঝিয়ে দেবে। যে এমন নয় যে সব দিন আর চিরদিন এভাবে চুপ করে বসে থাকবে। এবং হয়তো কীভাবে বোঝাবে সেটা আমিও জানি না, সেটা
বিদেশ দপ্তর, পররাষ্ট্র দপ্তর তারা সব ঠিকঠাক করবে, প্রধানমন্ত্রীর দপ্তর ঠিকঠাক করবে যে এরকম একটা দেশের সঙ্গে কীরকম সম্পর্ক নতুন করে করতে হবে, সেটা অবশ্যই আগামী দিনে হবে। তা একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে মুজিবুর রহমানের আমলে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা পেলেও কিন্তু বাংলাদেশের যে মৌলবাদী গোষ্ঠী, সে রাজাকার গোষ্ঠী এবং পাকিস্তানের ছেড়ে যাওয়া যে কিছু লোকজন যারা থেকে গেছে, তারা অনেক বেশি র্যাডিক্যালাইজড হয়েছে এবং র্যাডিক্যালাইজড হয়ে তারা দীর্ঘদিন যাবৎ একটা ভারত বিদ্বেষী একটা স্লোগান তুলেছে। বিভিন্ন ইউটিউবে দেখছিলাম বিভিন্ন বাংলাদেশি কমেন্ট আসছে, তারা ভারতের ব্যাপারে খুব জঘন্য জঘন্য কমেন্টস করছে। যাদের ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া দিন কাটবে না, তারা হচ্ছে যে ভারতকে অবিরত শত্রু চোখে দেখছে। এটা তাদের জন্য খুব ভালো হবে বলে আমার মনে হয় না। আগামী দিনে এর মধ্যেই বাংলাদেশের যা জিনিসপত্রের দামের অবস্থা এবং বাজারের যে অবস্থা, উৎপাদন যেভাবে কমে গেছে এবং ইম্পোর্ট এক্সপোর্ট যেভাবে কমে গেছে, মানুষের জীবন দুর্বিষহ এমনিতেই হয়ে উঠেছে। এরপরেও যদি প্রতিবেশী দেশের সঙ্গে এরকম সম্পর্ক তৈরি করে, তারপর তাদের এটার জন্য এটা কতটা শুভ হবে, এটা আমার তো মাথায় ঢুকছে না। কেন যে তাদের মধ্যে এত ভারত বিদ্বেষ, এটা আমি বুঝি না। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্কটা চলছে। দেখা যাক আগামী দিনে কী হয়। ভারত শান্তিপূর্ণভাবেই বিষয়গুলোকে সমাধান করতে চাইছে এবং এই ভারতের পররাষ্ট্র সচিবের ওখানে ভিজিট করা, তারই একটা অন্যতম অঙ্গ এবং সেখানে যে সমস্ত কথাবার্তাগুলো হয়েছে, বাংলাদেশ সরকার সেগুলো কতটা মেনে চলছে এবং তাদের যে সমস্ত দাবিগুলো ভারতের কাছে রাখা আছে, ভারত সেই দাবি কতটা পূরণ করবে কি করবে না, সেটা আগামী দিন বলবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।